সুপ্রিয় দর্শক, শরীয়তপুর নড়িয়া উপজেলার চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি অনলাইন চ্যানেল। প্রিয় দর্শক, 64 জেলার মধ্যে স্বনামধন্য একটি জেলা শরীয়তপুর জেলা, আর শরীয়তপুর জেলার মধ্যে স্বনামধন্য একটি উপজেলা নড়িয়া উপজেলা। সেই নড়িয়া উপজেলার বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝির সাথে কথা বলছি। দীর্ঘদিন ধরে অনেক উন্নয়নই থেমেছিল। 5 আগস্ট 2024 ফ্যাসিস্ট সরকার পতনের পর নতুন করে ঢালাওভাবে সাজানো হচ্ছে। বিএনপির সকল নেতৃবৃন্দ সমাজটাকে একটু ঝালাফেলা করছে। তা আজকে আমরা জানবো দীর্ঘদিন ধরে নড়িয়া ইন এবং আউট হতে যেই ব্রিজের কাজটা বন্ধ আছে, এরকম অনেক কাজই বন্ধ, তবে ব্রিজটা নিয়ে আগে আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই যে এই যে আপনি 5 আগস্টের আগে আমরা অনেক প্রতিবাদ করতে দেখেছি বিভিন্ন কাজে, কিন্তু তখন আপনি বিজয় হতে পারেনি, কারণ এখানে আওয়ামী নেতৃবৃন্দ ছিল এবং খুব একটা যুদ্ধ করতে পারেননি, মজা করতে পারেননি, কিন্তু বরং পালিয়ে বেড়াতে হয়েছে। কিন্তু শেষমেশ যারাই পালিয়ে গেছে, আজকে আপনারা উন্মুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল শক্তি নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন ঢালাওভাবে। তো একটা প্রশ্ন ফার্স্ট, যে ব্রিজটা আপনাদের কি সমস্যা, যে উদ্বোধন হবার পরেও কিন্তু কাজ হবার পরেও ঠিকই আছে, একটু এই ব্রিজটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ধন্যবাদ এমসিবি টিভিকে। আপনারা জানেন নড়িয়া কীর্তিনাশা নদীর উপর দিয়ে যে ব্রিজটি চলমান, সেই ব্রিজটি প্রায় 9 বছর আগে এটি টেন্ডার হয়েছিল এবং এটি কাজ চলতেছে 8 বছর হয়েছে। অর্থাৎ আওয়ামী দুঃশাসনের আমলে এই ব্রিজটির কাজ শুরু হয়, কিন্তু অতি দুঃখের বিষয়, একটি ব্রিজ করতে সর্বোচ্চ 2 বছর প্রয়োজন। সেই ব্রিজটি আজকে 8 বছর চলছে, কিন্তু সেই ব্রিজটি এখনও সম্পূর্ণ হয়নি, অর্থাৎ 60% সম্পূর্ণ হয়েছে। তো এই ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর থেকে আমরা আমাদের নেতা জেলা বিএনপি সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ সহ আমাদের নেতৃবৃন্দ আমরা বিভিন্ন স্তরে, অর্থাৎ এলজিডি মন্ত্রণালয়ে চিফ ইঞ্জিনিয়ার সহ জেলা এক্সএন এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে তাদের সকলের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করছি এটাকে খুব দ্রুত সম্পন্ন করার জন্য। কিন্তু তারা এমন একজন ঠিকাদার নিয়োগ করেছেন যার মূলত এই ব্রিজটি করার জন্য যে সাপোর্ট দরকার, যে যে এই ব্রিজটি করার জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার, সেগুলি তার নেই। সুতরাং এই যে আওয়ামী দুঃশাসনের যে একটি সাইট, সেটা হচ্ছে যে এই যে একজন অযোগ্য একজন ঠিকাদারকে এই ব্রিজটি দিয়েছিল, এই একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এই ব্রিজটি যখন প্রথম টেন্ডার হয় তখন একটি আপনার ইসলাম গ্রুপ অর্থাৎ নাভানা গ্রুপ এই টেন্ডার পেয়েছিল। এই ব্রিজটির ডিজাইন হয়েছিল নড়িয়া সোজা আগের যে ব্রিজ যেভাবে ছিল সেভাবে হবে, কিন্তু এই এলাকার অর্থাৎ আওয়ামী নেতাদের কতিপয় আওয়ামী নেতাদের জমি বাঁচাতে গিয়ে, অর্থাৎ তাদের স্বার্থ রক্ষা করার জন্য এই ব্রিজটির ডিজাইন চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ এই ব্রিজটি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। ডিজাইন চেঞ্জ করার কারণে ব্রিজটি আবার সোজা না নিয়ে আবার এটা বাম দিকে বাঁকিয়ে ব্রিজটি করছে এবং নতুন করে আবার ঠিকাদার নিয়োগ করতে হয়েছে। এই সব কারণে আপনার নতুন করে ঠিকাদার নিয়োগ এবং আওয়ামী লীগের নেতাদের জায়গা বাঁচাতে গিয়ে নতুন করে ঠিকাদার নিয়োগ এবং আপনার অদক্ষ ঠিকাদার নিয়োগ, এসব কারণে আজকে এই ব্রিজটির এই দশা হয়েছে। তো আমরা সর্বোচ্চভাবে আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের নেতা জনাব শফিকুর রহমান কিরণ সর্বোচ্চভাবে চেষ্টা করছে এই ব্রিজটি যাতে দ্রুত সম্পন্ন, এবং সকলের সাথে যোগাযোগ করছে। সাথে সাথে আপনাকে আরেকটু কথা বলছি, সেটা হচ্ছে যে এইটার বিকল্প হিসেবে ফুটওভার ব্রিজ করছে। অর্থাৎ আপনি জানেন যে একটি ব্রিজ বা একটি কালভার্ট কাজ করার সময় বিকল্প ডাইভারশন ব্রিজ বা রাস্তা করে তারপরে আপনার কাজ করতে হয়, কিন্তু এখানে কোনো বিকল্প ডাইভারশন অর্থাৎ কোনো ব্রিজ বিকল্প না রেখে এখানে এখন হাজার হাজার মানুষ এখানে প্রতিনিয়ত ঢাকা যেতে হয়, আসতে হয়, এরা নৌকা দিয়ে পার হচ্ছে এবং যেই ফুটওভার ব্রিজটি করছে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্থাৎ সেখানে একেবারেই ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ ফুটওভার ব্রিজ করছে, যেই ব্রিজের কারণে
আমরা সকলেই শঙ্কিত যে এই ব্রিজটি একবার ভেঙে গিয়েছে, কাজ করা চলা অবস্থায় আবারও সেই ব্রিজটি আপনার মানে চলমান আছে কাজ। আমরা শঙ্কিত যে এই ব্রিজটি দিয়ে মূলত আমরা আসলে যেতে পারবো কিনা, এবং এই ব্রিজটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। অর্থাৎ এই নদী দিয়ে আপনি জানেন যে কীর্তিনেশ্বর নদী দিয়ে বড় বড় বাল্কহেড, অর্থাৎ বাল্কহেড যাচ্ছে, বড় বড় জাহাজ যাচ্ছে, এগুলির সাথে ধাক্কা লেগে যে কোনো সময় ব্রিজটি ভেঙে পড়তে পারে, এই ফুটওভার ব্রিজটি। সুতরাং এই ফুটওভার ব্রিজটি দিয়ে আমরা শঙ্কিত। সুতরাং আমরা সরকারের কাছে অনুরোধ করবো এই ফুটওভার ব্রিজটি যেন মানে ফুটওভার ব্রিজটি বন্ধ রেখে দ্রুত যে মূল আমাদের ব্রিজটি, বড় ব্রিজটি, সেটি যেন সম্পন্ন করে। বাস হ্যাঁ, আমরা ব্রিজ সম্পর্কে মোটামুটি আপনার কাছ থেকে অনেক কিছু জেনেছি। আপনি আপনার নেতৃত্বে পুরো নড়িয়া উপজেলা এখন ইনশাল্লাহ শক্তিশালী একটি জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে। তো আপনার নেতৃত্বে একটু জানতে চাই, চাঁদাবাজ এবং লুটতারাজ মুক্ত কেমন আপনারা অ্যাক্টিভিটিস করছেন এটা মুক্ত করতে? এই আওয়ামী দুঃশাসনের পরে, অর্থাৎ 5ই আগস্টের পরে আমাদের নড়িয়া উপজেলায় কোনো চাঁদাবাজের ঘটনা নেই, এবং লুটতরাজ, ছিনতাই, রাহাজানি এগুলো ঘটনা নেই। দু একটি ঘটনা নদীপথে ঘটে, সেটা ওই আওয়ামী দুঃশাসনের সময় যারা শরিক ছিলেন এটা তাদের দ্বারাই হচ্ছে, এবং সেগুলো আমরা দেখছি। আমরা চেষ্টা করছি এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সেগুলো দেখার চেষ্টা করছি। কিন্তু সম্পূর্ণ চাঁদাবাজ মুক্ত নড়িয়া ইনশাল্লাহ এখন বর্তমানে আমাদের এই সময়, অর্থাৎ ফ্যাসিস্ট সরকার বিদায় হয়ে পড়ে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা একটু জানতে চাই, আপনার নড়িয়া উপজেলায় একটা ব্রিজ, শুধু ব্রিজই নয়, আরো অনেক অবহেলিত এলাকা আছে যা আমরা সাবেক মন্ত্রী এনামুল হক সাহেব ক্ষমতায় থাকতেও আমরা সেই জায়গাগুলোর মধ্যে কাজ করতে দেখি নাই। যেমন পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার পরে যে শরীয়তপুর ঢুকতে যে রাস্তাঘাট, এগুলো উন্নয়নের একটু একটু জায়গা দেখা যায়, বাট যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না। এখন আপনারা কি ভূমিকা পালন করবেন? দেখেন, পদ্মা ব্রিজ হওয়ার পরে টোটাল দক্ষিণাঞ্চল এটা সুবিধা ভোগ করছে, কিন্তু আমরা এই শরীয়তপুরবাসী এতটাই অবহেলিত যে আমরা এই পদ্মা ব্রিজের সুফলটা পুরোপুরি ভোগ করতে পারছি না। কারণ হচ্ছে আমাদের এই পদ্মা ব্রিজের ইয়ে থেকে, মূল জায়গা থেকে, অর্থাৎ শরীয়তপুরের যে সড়ক, সেটা টোটালি একটি মানে মরণ খাত। তো এটা 4 লেন করার জন্য আমরা যতটুকু জেনেছি যে 4 লেনের মানে টেন্ডার হবে, এবং সেখানে জমি অধিগ্রহণ হয়েছে, এবং জমি অধিগ্রহণে ব্যাপক দুর্নীতি হয়েছে। এবং এই যেই আপনাদের বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখেছেন যে এই রাস্তার 4 লেন রাস্তার টাকা আত্মসাৎ হয়েছে, অর্থাৎ এটা কাজ ঠিকমতো হয়নি, যার মানে ভুক্তভোগী আমাদের শরীয়তপুরের জনগণ। এখনও শরীয়তপুরের রাস্তা হয়নি, 2 লেনের রাস্তা করতেছে, কিন্তু সেটা আংশিক হয়েছে। কিন্তু এই যে তাদের দুর্নীতির যেই মহা ছিল, উৎসব ছিল, সেটাই এই শরীয়তপুরের রাস্তার একটি উদাহরণ। এবং আপনি দেখেন যে ব্রিজটি নিয়ে আমরা আলোচনা করলাম, কীর্তিনেশ্বর ব্রিজটি সম্পূর্ণ কবে হবে সেটা জানি না। এটা হওয়ার পরেও ব্রিজ থেকে, অর্থাৎ ব্রিজের ঢাকা থেকে আসতে ব্রিজের পার হয়ে নড়িয়ার যেই অর্থাৎ কীর্তিনেশ্বর পূর্ব অঞ্চল যেটা, সেই ব্রিজের মানে অ্যাপ্রোচ থেকে যে রাস্তা, সেই রাস্তাটি কিন্তু আজ পর্যন্ত সম্পূর্ণ, সেই রাস্তাটি কোথা দিয়ে হবে সেই ডিজাইনটি করা হয়নি, এবং সেখানে জমি অধিগ্রহণের ব্যাপার আছে, সেই জমি অধিগ্রহণ করা হয়নি, এবং রাস্তার কোনো মানে ব্যাপারে কোনো মানে ভূমিকাই নেওয়া হয়নি। সেই রাস্তাটির ব্যাপারে আমরা এখন কথা বলতেছি প্রশাসনের সাথে, এবং ইঞ্জিনিয়ারের সাথে আমরা কথা বলছি, মন্ত্রণালয়ে কথা বলছি। ধন্যবাদ। আমরা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেহেতু এটা গ্রাম ভিত্তিক বিষয়, গ্রামীণ ফসল ফলে গ্রামেই চাষাবাস সৃষ্টি হয়, সারা পৃথিবীর মানুষ আমরা খেয়ে বাঁচি। তো জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় ইতিহাসের পাতায় স্বনামধন্য একটা বিষয় যে জিয়াউর রহমান সাহেব খাল খননের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এখন আমাদের আওয়ামী সরকারের সময় আমরা কোনো খাল খনন দেখি নাই। তো আপনাদের আমলে কি প্ল্যান করছেন? এই যে চাষবাস, ধান, পাট, যে গবেষণা, যাই কিছু করি আমাদের পানির প্রয়োজন, খাল খনন না হলে পানি আসবে না, নদী থেকে ফসল হবে না, এই বিষয়ে কি একটু বলবেন? আমরা যেহেতু আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তার মাধ্যমে বাংলাদেশে খাল খনন কর্মসূচির উদ্ভব হয়েছে, এবং সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। ঠিক আমরা সে পথেই থাকতে চাই। এই সময়ে আমরা যতগুলো খাল আছে, যেগুলো মানুষ দখল করে আছে, বেদখল হয়ে আছে, সেই খালগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করব প্রশাসনের সহযোগিতা নিয়ে। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন পৌরসভায় বিভিন্ন খালগুলি খনন হচ্ছে, এবং পৌরসভার বর্তমান যে প্রশাসক আছেন
এসিলেন মহোদয় উনি উদ্যোগ এবং আমাদের সহযোগিতায় এবং সার্বিক জনগণের সহযোগিতায় সেই খালগুলো উদ্ধার করে এবং সেই খালগুলো খনন হচ্ছে। আপনি ইতিমধ্যে দেখতে পাবেন সেটা প্রতীয়মান যে সেই খালগুলি এখন খনন হচ্ছে এবং এইভাবে যতগুলো খাল আছে সরকারি খাল আছে সেগুলো আমরা চেষ্টা করবো সমস্ত খালগুলো উদ্ধার করতে এবং কি বলে যে অপদখল থেকে আমরা মুক্ত করতে চেষ্টা করি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে নড়িয়া উপজেলায় উন্নয়নের বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম। তো আমরাও আশাবাদী গণমাধ্যম এবং সারা বাংলাদেশের মিডিয়া আপনাদের সাথে আছে। বর্তমান যেভাবে দিন বদলের পালা সৃষ্টি হয়েছে ভালোই আমরা দেখছি, বাংলাদেশে নতুন ঢালাওভাবে সাজানো হচ্ছে। তো আজকে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং MCBTV-কে ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, দেখলেন শরীয়তপুর নড়িয়া উপজেলার চলমান গতি নিয়ে বিশেষ প্রতিবেদন। শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা আজকে একটু শরীয়তপুর নড়িয়া উপজেলায় যে ঢুকতে এবং বের হতে যে নদীটা আপনারা দেখছেন, আমরা এই ব্রিজটা হয়েও হয় না কেন, আজকে আমরা একটু জানবো স্যারের কাছ থেকে। একটু প্লিজ বলবেন স্যার, কেন এই ব্রিজটা সমস্যা কোথায়? এই ব্রিজটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। এখানে 3টা উপজেলার লোকজনের মধ্যে পার হয়। তো সেই দৃষ্টিতে এটা প্রথমে টেন্ডার হওয়ার পরে নাবানা কনস্ট্রাকশন নামে ঠিকাদার কাজ পায়, কিন্তু তখন অ্যালাইনমেন্টটা ছিল বাজারের মাঝখান দিয়ে। তো পরবর্তীতে বাজারের মাঝখান দিয়ে সেটা করা সম্ভব হয়নি, জায়গা তারা ছাড়তে দেয় নাই। তো পরবর্তীতে সেটা ক্যান্সেল হয়। ক্যান্সেল হওয়ার পরে বাজারকে অ্যাভয়েড করে আবার নতুন করে আবার টেন্ডার করা হয়। তো এখানেও বেশ কিছু সময় নষ্ট হয়। তারপরে যে ঠিকাদার কাজ পেয়েছে সে কাজ করেছে, কিন্তু তারপরেও এখানে কিছু স্থাপনা ছিল সেখানে সরানো নিয়ে ঘরবাড়ি ছিল, এতে কিছু সময় কালক্ষেপণ হয়। তারপরে পুরনো ব্রিজ যের উপর দিয়ে আমাদের ব্রিজটা করতে হচ্ছে, এই পুরনো ব্রিজটাকে আমাদের ভাঙতে হয়েছে। তারপরে পুরনো ব্রিজের যে পাইল আছে সেই পাইলের উপরেও আমাদের কিছু পাইল পড়ে যায়, এরকম কিছু ডিজাইনগত কিছু আমরা সমস্যার মধ্যে পড়ে যাই। সব মিলে কাজটা চলছে, কিন্তু একটু সেরকম আমাদের মানে জমির সমস্যা প্লাস ডিজাইনগত সমস্যা সব মিলে একটু দীর্ঘ হইতে চলছে, এটা সত্য। আমরা ঠিকাদারকে চাপের মধ্যে রেখেছি, তাকে বারবার তাগিয়ে দিয়েছি। এবং পাশাপাশি এখানে যেহেতু ডাইভারশন কোনো সেতু না থাকায় নৌকায় লোকজন পার হতো, নৌকাটা আমরা ঝুঁকিপূর্ণ মনে করাই স্থানীয় প্রশাসনের সহযোগিতা এবং তাদের পরামর্শে পাশে একটা ফুটব্রিজ করে দিয়েছি। কিন্তু ফুটব্রিজটাও একটা বোলগেটের ধাক্কায় কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে, তারপরে আমরা আবার সেটা কাজ করতেছি। তো ফুটব্রিজটা হয়ে গেলে হয়তো মানুষ নৌকার ছাড়াই তারা হেঁটে পার হতে পারবে। আর মূল ব্রিজটা আমাদের এখনও 9টা পাইল নদীর মধ্যে বাদ আছে, এই পাইলগুলো হয়ে গেলে আমরা এই ব্রিজটা অন্যান্য কাজগুলো আমরা দ্রুত শেষ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা অব্যাহত রাখছি এবং ঠিকাদারকেও চাপ প্রয়োগ করতেছি যাতে সেজন্য দ্রুত এই মূল ব্রিজটা তারা শেষ করে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ ওমর ফারুক, নড়িয়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক। একটু জানতে চাই আপনাদের এলাকাতে ব্রিজটা দীর্ঘদিন ধরে ঢিলেঢালাভাবে পড়ে আছে কেন? ধন্যবাদ MCTV ভাইকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আমাদের এই ব্রিজ নিয়ে কথা বলার জন্য এবং সাধারণ জনগণের জানানোর জন্য। আমি বিগত 15 বছর হবে এই ব্রিজের কাজ, যেমন পদ্মা সেতুর যখন কাজ শুরু হয়েছে তখনই আমাদের এই কীর্তনাশা ব্রিজটির কাজ শুরু হয়েছে। এই আওয়ামী লীগের কতটা বছর গেল, কিন্তু এই টিলে ডালা করে কাজ চলতেছে। এই যে দেখেন নতুন একটা ওভারব্রিজ যেটা বানাইছে, ওখানে একটা বল গেটের ধাক্কা গিয়ে অর্ধেকটা ভেঙে পড়েছে। এখন কোনো রকম 2জন 4জন 5জন করে কাজ চলছে। সুতরাং আমাদের আগামীর যে সংসদ সদস্য হবেন ইনশাল্লাহ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ওনার মানে তত্ত্বাবধানে এবং উনি একাধিকবার ঢাকাতে আমরা এজেন্টের অফিসে গিয়ে এটা নিয়ে কাজ করতেছে এবং তাদেরকে তাগিদ দিতেছে। অতএব আমি চাচ্ছি দ্রুত এই কাজ ইনশাল্লাহ সমাধান হবে এবং আমি এবং আমার সহ নড়িয়া উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়্যাল মাঝি ভাইসহ একাধিকবার নড়িয়া টিউনু স্যারের সাথে আমরা এই বিষয় নিয়ে বসছি। তো ওনারা আমার আশ্বাস দিয়েছে খুব দ্রুতই এই কাজটা ইনশাল্লাহ আরও উচ্চ গতিতে শুরু করবে এবং সমাপ্ত করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই সেই নড়িয়া বাজার। নড়িয়া বাজার, এই রাস্তাটা ঠিক নদীর পাড়ে আছে। এই যে অপরিচিত আমরা আছি, এই রাস্তাটাও ঠিক মতো কাজ হচ্ছে না। ঠিক আছে।